আমাদের বিয়ের ৩ বছর পর আমরা একসঙ্গে বেড়াতে বেরিয়েছিলাম, কিন্তু বেড়াতে বেরিয়ে এত বড় যে বিপদ আসবে আমরা নিজেরাও ভাবতে পারিনি। আমাদের বিয়ে হয়েছিল 5ই ডিসেম্বর। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো এটা হচ্ছে আমার কষ্টকর ফার্স্ট ব্লগ, আশা করছি সবার ভালো লাগবে। তো এখানে আমরা দীঘায় পৌঁছে গিয়েছিলাম আল্লাহর রহমতে। আপনি এখানে বসেছিল, বসে বসে ও ওখানে অ্যাকোরিয়ামের মাছ দেখছিল, আর এদিকে ওর পাপা হোটেল বুক করছিল। তো অ্যাকোরিয়ামের মাছগুলো এত সুন্দর ছিল ওখানে, কিন্তু আমাদের অ্যাকোরিয়ামে যখন মাছ রেখেছিল কখনো দেখিনি যে এত বড় হয়েছে। ওখানের মাছগুলো কী করে এত বড় হয়েছে কি জানি, হয়তো যত্নে হবে। তো আপনি এখানে খুব এনজয় করছিল। আমাদের রুম নেওয়া হয়ে গিয়েছিল, তো আমরা লিফটের জন্য অপেক্ষা করছিলাম, কারণ আমাদের রুমটা ছিল 4 তলার ওপরে। এই কারণেই, কারণ সিঁড়ি দিয়ে আফিয়াকে নিয়ে যাওয়া সম্ভব নয়, তো এখানে আমাদেরকে রুমে নিয়ে যাওয়া হচ্ছে। এই রুমটা নেওয়ার আগেও 2-3টে রুম দেখেছিলাম, কিন্তু আমাদের তেমন কমফোর্টেবল মনে হয়নি। তো এই রুমটা অতটাও খারাপ না, বেশ ভালোই লাগছিল, সেই কারণে এই রুমটা নেওয়া হয়েছিল। আমরা যেই টাইমে দীঘা গিয়েছিলাম, তো ওই টাইমে দীঘাতে অতটাও গরম ছিল না। তবে গরম ছিল না বলে এটাও নয় যে ঠান্ডাও ছিল না, তো মিডিয়াম ছিল। তো অতটা কষ্ট হয়নি। তো আমরা বেশ ভালোই ছিলাম, প্রথম দিনটা তো খুব এনজয় করেই কাটিয়েছি। তো এই দুর্ঘটনাটা হবার পরে আফিয়ার পাপা বলেছিল যে দীঘার কোনো ফটোই দেখবে না, বা এসব ভিডিও এডিট না হয় আর হয়। কিন্তু আমি ভেবেছিলাম যেহেতু আমরা দীঘায় গিয়েছি, আফিয়া ফার্স্ট টাইম দীঘা গিয়েছে, তো ওর একটু স্মৃতি রাখাটা উচিত, সেই কারণে আমি ভিডিওটা এডিট করেছি বা ইউটিউবে আপলোড করব। তো প্রথম দিনটা তো আমাদের ভালোই কেটেছিল, সকাল থেকে রাত পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালোভাবে কেটেছে। কিন্তু হঠাৎ করে রাত নয়, মানে ভোরের দিক করে আফিয়া দেখে না খুব কাঁদছে। তো আফিয়া রাতে অত কাঁদে না, কিন্তু ওই দিনকে রাতে দেখছি খুব কাঁদছে। তো আমি ভাবলাম যে হয়তো কাঁদছে, এমনি কোনো একটা সমস্যা হতে পারে। কিন্তু ও থামছিল না বলতে, মানে কিছুক্ষণ ঘুমাচ্ছে, তো ঘুমাচ্ছিল, আবার কিছুক্ষণ পরে উঠে কাঁদছিল। এমন করেই সকাল থেকে ভোর থেকে দেখি সকাল হয়, সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম আফিয়ার কারণে, কারণ ও খুব কাঁদছিল। তো উঠে দেখি ও লুজ মোশন শুরু হয়ে গিয়েছে। তো এটা আমরা প্রথমে স্বাভাবিক ভেবেছিলাম যে রাত্রে হয়তো খাওয়া দাওয়ার কারণে, কারণ ঠিক টাইমে খাওয়া হয়নি ওর, এই কারণেই হতে পারে। তো প্রথমে দেখলাম যে 2-3 বার লুজ মোশন হওয়ার পর আমি ডাক্তারকে ফোন করেছিলাম। ডাক্তার বলল যে হ্যাঁ, তোমরা কোনো ওখানে ওষুধের দোকান থাকলে সেখানে যাও, আমি এই ওষুধের নাম বলে দিচ্ছি, তো ওই ওষুধটা খাওয়ালে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। তো আমরা সেই মতোই সব কিছু করেছিলাম। তারপরে আমরা রেডি হয়ে দোকানে যাই। দোকানে গিয়ে আফিয়ার জন্য ওষুধ কেনা হয়। ওষুধ কিনে আমি ভাবছিলাম যেহেতু লুজ মোশন হচ্ছে, তো কলা খাই, কাঁঠালি আর কলা, তো এগুলো খাওয়ালে হয়তো ঠিক হতে পারে। তো তারপর আমরা বাজারে গিয়েছিলাম, ওখান থেকে আসার সময় নাস্তা করে আমরা রুমে আসি। তো এটা হচ্ছে পরের দিনকে, যেদিনে গিয়েছিলাম তার পরের দিন। আমাদের থাকার কথা ছিল 3 দিন। তো আমরা প্রথম দিন গিয়েছিলাম, তারপরের দিনটাই এই ঘটনাটা হয়। তারপরে আমরা ও নাস্তা করে রুমে আসি। তো রুমে আসার পর আফিয়াকে ওষুধ খাওয়াই, তো ওকে আমি ওর খাবার খাওয়াচ্ছিলাম। না, ওকে খাওয়ানো হয় না, ও যেহেতু ব্রেস্ট ফিডিং করে এখনও, তাই আমি এখন ব্রেস্ট ফিডিংয়ের পরেই ওকে ভাবছিলাম যে আগে ওষুধটা খাইয়ে দেওয়াটাই ভালো। তো ওখানে হয়তো আমার ভুল হতে পারে, কারণ ডাক্তার সেই হিসাবে কিছু লিখে দেয়নি যে এতটা খাওয়াতে, আমাদেরকে বলে দিয়েছিল। ওখানেও কিছু ভুল হতে পারে, বা ওটা হবার ছিল সেই কারণেই হয়তো হয়েছে। তো আমি ওকে ওষুধটা খাওয়াই। ওষুধ খাওয়ানোর পরে তারপরেও দেখছিলাম যে ওর লুজ মোশন ঠিক হয়নি। তো একটা লিকুইড দিয়েছিল যেটা জলে গুলে খাওয়ানোর জন্য, ওটাও খাওয়াচ্ছিলাম। কিন্তু তারপরে দেখছি যে ওর পায়খানা হয়েই যাচ্ছে। তারপরে হঠাৎ করে দেখছি ওর গাটা একটু হালকা গরম হয়েছে। তো আমি তারপরে আবার ডাক্তারকে অনেকবার ফোন করার চেষ্টা করছিলাম, যে ডাক্তারকে ফোন করলে হয়তো কিছু বলতে পারে, কিন্তু ডাক্তারের ফোন লাগেনি, বা ডাক্তার আমার ফোন রিসিভও করছিল না। তো আমি কিছুক্ষণ ওয়েট করছিলাম। সে আমাকে বলেছিল যে যেহেতু ওর জ্বরটা হালকা চলে আসছে, তাহলে তুমি ওকে গোসল করিয়ে দাও আগে। তো আমি বলছিলাম দাঁড়াও, একটু ওয়েট করো, এই তো ওষুধটা খাইয়েছি, বা আগে জ্বরের ওষুধ তো আমি যে আফিয়ার যে জ্বর হলে যে ওষুধটা খাওয়াই, সেই ওষুধটার নাম জানি ক্যালপল। তো ক্যালপল, আমি বলছিলাম যে তুমি দোকানে একবার যাও, ক্যালপল কিনে আনো। তারপর আমি তো ওকে বলছিলাম যে তুমি ক্যালপলটা কিনে আনো, আগে আমি একটু ওষুধটা খাওয়াই, তার একটু পরে, তখন কটা বাজে, 12টা বাজে, একটু পরে ওকে গোসল করাবো। তো আমাদের সমুদ্রে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু দেখলাম যে আফিয়ার শরীরটা এমন খারাপ হয়েছে, ঠিক আছে তাহলে এখন আর যাবো না, এখন রুমেই থাকি। তো আফিয়ার শরীর ভালো হয়ে গেলে তারপর নাহলে যাবো কোনো বিকালের দিক বা সন্ধ্যের দিক করে। তো আফিয়া তখনও ব্রেস্ট ফিডিং করছিল, আর ও দাদার সঙ্গে কথা বলছিল। তো আমি তারপরে ও অপেক্ষা করছি না যে তুমি রেডি হয়ে আগে যাও, আগে ওষুধটা কিনে আনো। যেহেতু ডাক্তার ফোন রিসিভ করছে না, বলছে যে তুমি তাহলে একবার ডাক্তারকে আগে জিজ্ঞাসা করো, তারপরে আমি যাচ্ছি।
আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপর ডাক্তারকে একবার ফোন করলাম, তো ডাক্তার ফোন লাগলো, ডাক্তার রিসিভও করলো, কোনো নেটওয়ার্কের কারণে হয়তো কথা বলতে পারিনি, ফোন কেটে গেল। তখন আফিয়া শুয়েছিল। তো তারপর আবার মানে ফোন কেটে যাওয়ার পর আবার একবার ডাক্তারকে ফোন করতে গেলাম, তারপরেই দেখছি হঠাৎ করে আফিয়া চেঁচিয়ে উঠছে, মানে চোখটাকে তেড়ে চেঁচিয়ে উঠেছে। তো এইসব কথা আমি এখন বলতে চাইছি না, কারণ আমার খুব কষ্ট হচ্ছে। এখন আমি বলছি ঠিকই, কিন্তু তখনের সিচুয়েশান পুরো আলাদা টাইপের ছিল। তো অমন হয়ে যাওয়ার পরেই মানে সে আর আমি দুজনে, কারণ এর আগে আফিয়ার এইরকম অবস্থা কখনোই হয়নি। হ্যাঁ, ওর জ্বর হতো বা শরীর খারাপ হতো ঠিকই, কিন্তু এই টাইপের শরীর খারাপ আমি কখনো দেখিনি। তারপরে এটা সবাই বলছিল যে এটা ন্যাচারাল জিনিস হয়, তারপরে আমরা বুঝতে পেরেছি। কিন্তু ওই টাইমে আমাদের দুজনকে সামলানোর মতো ওখানে কেউই ছিল না। তো আল্লাহর রহমতে আমাদের যে পাশে রুমে যারা ছিল, তো আমাদের চেঁচানি দেখে তারা এসে আফিয়ার মুখে অক্সিজেন দেয়। মানে ওরা না থাকলে আমরা দুজনে যে কী করতাম ওই টাইমের মধ্যে আমরা নিজেরাও জানি না, কারণ কি হয়েছে না হয়েছে মাথার মধ্যে কিচ্ছু নেই। আমাদের সঙ্গে যারা এসেছিলো মানে হসপিটাল পর্যন্ত যারা গিয়েছিল ওরাও মেডিকেল স্টুডেন্ট ছিল। আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ যে ওরা আমাদের সাথে ছিল, নাহলে আমাদের দুজনকে কেউই সামলাতে পারতো না ওখানে। আমরা দুজনে ওখানে কী করতাম, হয়তো অন্য কেউ হলে হয়তো তাকে আমরা সামলে নিতে পারতাম, যেহেতু আমাদের নিজের সন্তান, তো তাই আমরা নিজেরাই ভেবে উঠে পাচ্ছিলাম যে আমরা কি করব। সেও কেঁদে যাচ্ছে, আমিও কেঁদে যাচ্ছি, আমাদের দুজনকে সামলানোর মতো কেউ ছিল না। তো ওরা এসে আমাদের সাথ দেয়, আমাদের সঙ্গে পুরো হসপিটাল পর্যন্ত যায়। তো ওখানে গিয়ে দেখলো যে আফিয়ার পালস অনেক বেড়ে গিয়েছে। তারপরে মানে ওরা ওখানে দেখে, যে এমন করে দেখে বলছে হ্যাঁ এটা যে তড়কা টাইপের হয় এটা হয়েছিল। তো ওখানে ওষুধ টষুধ সব কিছু দিয়েছিল, দেবার পর মানে ওখানে অনেকক্ষণই কাটার পর আমরা এখন যে এমনভাবে বলছি সিচুয়েশান তখন কিন্তু এই টাইপের ছিল না, অন্য টাইপের ছিল। মানে খুবই মানে কষ্টকর মুহূর্ত গিয়েছে ওই দিনটা, সারা জীবনের জন্য মনে থাকবে কথাগুলো। তারপর ওখান থেকে হসপিটাল থেকে সব কিছু হয়ে যাওয়ার পরে ওষুধ আনে দেওয়ার পর আমরা রুমে আসি। তখন কটা বাজে, হয়তো 4টে বা 4:30 বাজবে। তো জানি রুমে আসার পর তখন আফিয়ার শরীর আল্লাহর রহমতে একটু ভালো ছিল। ভেবেছিলাম যে হয় মানে পরের দিন সকালবেলায় না হলে সন্ধ্যেবেলায় বেরিয়ে যাব আমরা। তারপরে আফিয়াকে ওষুধ দিয়েছিল, বলেছিল যে এই ওষুধটা খাওয়াতে। তো আমি খাইয়েছিলাম রুমে এসে। খাওয়ানোর পরেই দেখছি যে ও বমি করে ফেলেছে পুরো, মানে আমার গা ফা ভিজিয়ে এতটাই অনেকটাই বমি করে ফেলেছে। বমি করার পর তারপরে বলেছিল যে ওষুধটা খাওয়ানোর পর হয়তো বমি করে ফেলতে পারে, বমিরও ওষুধ দিয়েছিল। সে বললো যে অনেক বমি না হলে ওষুধটা খাওয়ানো যাবে না। তাই আমি বমির ওষুধটা খাওয়াইনি। কিন্তু তারপরে আমি আফিয়াকে শোয়াতে ঘুমিয়ে পড়েছিল। শোয়াতে গিয়ে দেখি না আফিয়া কাঁপছে। তারপরে আমাদের তো ওই দিনে সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, ভেবেছিলাম যে খাওয়া দাওয়া করে বেরোবো, কিন্তু যখনই দেখলাম আফিয়া অত কাঁপছে, সে আর এক মুহূর্ত অপেক্ষা করেনি। অপেক্ষা না করেই মানে সঙ্গে সঙ্গে ওখানে ম্যানেজারগুলো খুব ভালো ছিল, সঙ্গে সঙ্গে গাড়ি বুক করে ওখান থেকে বেরিয়ে আসি। তো বেরিয়ে আসার পর যখন আমরা মানে আফিয়াকে যে ডাক্তার দেখে সেই ডাক্তারের কাছে নিয়ে গেলাম, তখন আফিয়া দেখি না একটু সুস্থ হয়েছে, মানে নিজে থেকে খেলছে সব কিছু করছে। তো ডাক্তার চেক করলো, চেক করে বললো না না শরীর একদম ঠিক আছে, ভালো আছে, তোমরা ঘরে নিয়ে চলে যাও। আমরা তারপর আফিয়াকে নিয়ে চলে আসি। তো আল্লাহর রহমতে এখন ভালো আছে। তো দিনটা মনে রাখ।